নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সঙ্গে চম্পকদ্যুতি মজুমদার। বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে ফিরে এলাম ইউটিউবে। এখন প্রশ্নটা হচ্ছে, এত কম ভিডিও কেন এবং ফ্রিকোয়েন্সিটা এত কম কেন? কেন বহুদিন পর পর মনে পড়ে যে আমার একটা ইউটিউবের চ্যানেল রয়েছে এবং তাতে কিছু ভিডিও দিলে ভালো হয়। আর কারণটা আর কিছুই নয়, আলসেমি। ওই রোজই ভাবি যে একটা দেবো, তো প্রোক্রাস্টিনেট করতে করতে শেষ পর্যন্ত হয়ে ওঠে। তো যাই হোক, অনেক বন্ধুবান্ধব বলেছেন যে ইউটিউবের চ্যানেলটাকে একটু সিরিয়াসলি নেই। কেননা এর ফলে কী হয়, অনেক মানুষের সঙ্গে অন্তত নিজের ভাবের আদান প্রদান তো করা যায়, আর কিছু উপকার নয়। আর তাছাড়া ওই যে সামান্যভাবে মানুষকে সাহায্য করা যায়, মানে যার ধরুন যেটুকু এক্সপার্টিস রয়েছে সেটা দিয়ে যদি প্রতিটি মানুষ অন্যান্যদের একটু সাহায্য করে, তাহলে তো আখেরে দুপক্ষেরই লাভ। তো সেজন্য যেটা মানে পরিকল্পনা নিয়েছি আমি আর কি, যে এখন থেকে এই চম্পকদ্যুতি চ্যানেলটা পুরো পাত্রায় সক্রিয় থাকবে। সপ্তাহে একটা করে ভিডিও আমি অবশ্যই দেবো, সেটা যে বিষয়ের উপরেই হোক না কেন। তো তাতে যেমন কোনো বইয়ের পাঠ প্রতিক্রিয়াও থাকতে পারে, কোনো সামাজিক কারেন্ট ইস্যু সেটা নিয়ে আলোচনা থাকতে পারে আপনাদের সঙ্গে। তেমনই আবার যেটা আমার বিষয়, মানে ইংরেজি ভাষার শিক্ষা, সেটাতেও যদি কিছু কিছু বলে আমি কিছু দর্শকের উপকারে রাখতে পারি, আমি সে চেষ্টাও করবো। এবং সেজন্য কিছু এক্সক্লুসিভ সেশন থাকবে যে শুধুমাত্র ওইসবের কারণে, মানে সেগুলোকে ভিডিও লেকচার হিসেবে ট্রিট করা যেতে পারে আর কি। তো আজকের বিষয় কি, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের কাছে, সেটা ইস্যুটা একদম কী বলবো, চিরন্তন ইস্যুই বলতে পারে। বহুদিন থেকেই এটা আছে, বহুকাল থেকে, মানে মানুষের সভ্যতা তৈরি হওয়ার পর থেকেই এটা আছে। মানে যখন থেকে মানুষ দুভাবে বাস করতে শিখেছে, মানে একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে শহর, তখন থেকেই কিন্তু এই জিনিসটা, এই ইস্যুটা আছে। মানে যে ইস্যুটা নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি, আমি আলোচনা করব নিজের মতন করে। আপনাদের অবশ্যই আমার সঙ্গে একমত হওয়ার কোনো দায় নেই, কিন্তু একটা সুস্থ আলোচনা যেন হয়। মানে আমি বলতে চাইছি যে আপনারা যদি অনুগ্রহ করে শুনেন আজকে আমি কী বললুম না বললুম, সেটা যদি ইউটিউবে কমেন্ট করে জানান আপনাদের নিজস্ব বক্তব্য কী, আপনারা কোথায় কোথায় আমার সঙ্গে একমত হচ্ছেন এবং কোথায় কোথায় হতে পারছেন না, সেটা জানালে আমি খুশি হব আর কি। মনে হবে যে এই আলোচনাটা সার্থক হলো। তো এবার ইস্যুটাতে আসি, ইস্যুটাকে কী করে ডাকবো আমি বলবো এই গ্রাম শহর থেকে শুরু করে ছোট শহর এবং বড় শহরের দ্বন্দ্ব তো চিরকাল রয়েছে। আমরা জানি যবে থেকে শহর তৈরি হয়েছে, শহর তো পরে সৃষ্টি, আগে গ্রাম। তো যবে থেকে শহর তৈরি হয়েছে তবে থেকেই কিন্তু একটা টেনশন, দ্বন্দ্ব, কনফ্লিক্ট চিরকালই চলে আসছে। কখনো সে লড়াইটা ঠান্ডা হয়, কখনো রীতিমতো গরম হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়াতেও হয়, বিভিন্ন জায়গাতেই হচ্ছে। মানে আপনি কোন দিকে, এখানে ওরকম একটা ভাগের মতন উঠেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে ঘটি বাঙাল, মানে বাঙাল ঘটিয়ে, তারপরে উত্তম কুমার সৌমিত্র, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী আমার ছোটোবেলায় ছিল। তেমনভাবেই একটা দুই শিবিরে মানুষ ভাগ হয়ে যান। এবং এটা সবচেয়ে বেশি আজকাল দেখা যায়, যেহেতু আমার মতন লোকজন যারা খুব ফেসবুক করতে ভালোবাসে, সেখানে এটা খুব দেখা যায়। মানে ধরুন এক দল এসে কোনো একটা পোস্টে হঠাৎ করে কলকাতাকে এবং কলকাতা থেকে শুরু করে যে কোনো শহরকে, মানে কলকাতা দিয়ে ব্যাপারটা শুরু হয়, তারপরে ব্যাপারটা এন্টায়ার শহর সম্পর্কে একটা জেনারেলাইজেশনে চলে আসে। মানে আমি যে পোস্টের কথা বলছি এখানে আর কি যেন এই পশ্চিমবঙ্গের যত খারাপ কিছু, সেসব কিছুর জন্য দায়ী কলকাতা এবং কলকাতার লোকেরা। বেশ কিছু পোস্ট ফেসবুকে আসে, সাধারণত যারা এই তথাকথিত মফস্বল থেকে, মানে মফস্বলের মানুষ আর কি, এখন যেখানেই থাকুন না কেন, কলকাতাতে এখন থাকতে পারেন, কিন্তু তারা বেসিকলি মফস্বল থেকে উঠে এসেছেন। তো
এদের পোস্টে মাঝে মধ্যেই দেখা যায় যে তারা মফস্বলকে প্রশংসা করছেন, মানে ছোটো শহর কত ভালো এটা বলছেন, জেলা শহরগুলো কত ভালো সেটা বলছেন। সে বলুন, ঠিকই আছে, নিজের শহরের প্রতি নিজের ভালোবাসা তো থাকবেই। আমি যেমন কুচবিহারের মানুষ, আমি কুচবিহারকে খুব ভালোবাসি। কিন্তু প্রশ্নটা এখানে এসে যায় যে এই কুচবিহারকে ভালো বলতে গেলে কি আমাকে আবশ্যিকভাবে কলকাতাকে গালাগাল দিতেই হবে? মানে কলকাতাকে না গালাগাল দিয়ে কি কুচবিহারকে ভালো বলা যায় না? এরকম কোনো ব্যাপার আছে কি? আবার এর উল্টোটাও আছে, এটাও দেখেছি যে কলকাতার কেউ একটা পোস্ট দিলেন খুব একটা পেট্রোনাইজিং টোনে, মানে অপরকে ছোটো করে, আমি একটা খুব বড়ো কিছু এরকম একটা দাও কিছু নিয়ে পোস্ট দিচ্ছেন যে যাবতীয় খারাপ যা কিছু আছে এই রাজ্যে সব কিছুর জন্য মফস্বল দায়ী, এবং কলকাতা এমনিতে ভালোই ছিল, মফস্বলীরা এসে কলকাতাকে শেষ করছে। এবার কথাটা হচ্ছে যে ব্যাপারটা তো দুটোই কেমন একটু লাগে না? ধরুন আমার জন্ম তো, মানে জন্ম কুচবিহারে নয়, যদিও জন্ম প্রতিবেশী রাজ্য আসামে, তো বড় হয়ে ওঠা কুচবিহারে, তারপরে উচ্চশিক্ষা শিলিগুড়িতে, তারপরে চাকরি করেছি শিলিগুড়িতে করেছি, দুর্গাপুরে করেছি, কলকাতায় করেছি, বর্তমানে কুচবিহারে রয়েছি বিশেষ কিছু কারণে, হয়তো কদিন থাকবো আমি জানি না। তো কথাটা হচ্ছে যে এই তো আমি তো দেখেছি যে প্রত্যেকটা জায়গারই এরকম কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, মানে প্রত্যেকটা শহরেরই, মানে প্রত্যেকটা শহরকে, এমনকি প্রত্যেকটা গ্রামকেও ভালোবাসবার কারণ কিন্তু ঠিক খুঁজে পাওয়া যায় যদি কেউ খুঁজতে চায়। আর যদি প্রথম থেকেই আমি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বসে থাকি যে আমি এটাকে ঠিকই করে নিয়েছি, আমি এটাকে খারাপ কথা বলবো, তাহলে তো আর কোনো তর্কের অবকাশ থাকে না। তো ফেসবুকে মাঝে মধ্যে এরকম কিছু দ্বন্দ্ব দেখি, আমার কিছু পোস্ট নিয়েও এরকম হয়েছে যে আমি কোথাও এরকম হয়তো প্রশ্ন তুলেছি যে ছোটো শহর, জেলা শহর ইত্যাদিগুলোকে, যেগুলো মফস্বল মিশনের মতো, সেগুলোকে ভালো বলতে গিয়ে কলকাতাকে কেন গালাগাল করতে হবে? তো এটাতে আমার অনেক বন্ধু খুব ক্রুদ্ধ হয়েছেন। ওরা বলছেন যে কলকাতা একটা অত্যন্ত বাজে জায়গা, জালিয়াতের জায়গা, তারা সবসময় মফস্বলের মানুষকে নিচু চোখে দেখেন ইত্যাদি ইত্যাদি। তো বিশ্বাস করুন, এরকম কোনো ব্যাপার তো আমার মধ্যে নেই, এবং সেটা আমি করলে ব্যাপারটা হাস্যকর হবে, কারণ আমি নিজেই কলকাতার লোক নই বেসিক্যালি। তো সুতরাং ওরকম কোনো ব্যাপারই নেই যে আমি জেলাকে নিচু নজরে দেবো, আমি নিজেই নিচু হয়ে যাব। কিন্তু আমার কথাটা হচ্ছে যে কলকাতাকে তো আমার দরকার হয়, মাঝে মধ্যেই দরকার হয়, এবং আমি চাই আর না চাই, স্বীকার করি আর না করি, কলকাতা তো বাংলার শুধু রাজনৈতিক রাজধানী নয়, কলকাতা সাংস্কৃতিক রাজধানী হবে। এখন কলকাতার সংস্কৃতির সব কিছুই কি আমার ভালো লাগে? নিশ্চয়ই লাগে না, কারোরই সব কিছু ভালো লাগে না, কারণ ভালো খারাপ মিলেই হয়। কিন্তু তৎসত্ত্বেও কলকাতাকে আপনি গালাগালি করতে পারেন, কলকাতাকে আপনি ইগনোর করতে পারেন না, কলকাতা ছাড়া তো চলবে না। তেমনই কেউ যদি ভেবে বসে থাকেন যে কলকাতাটাই সব, ক্যালকাটা ইজ ইকুয়াল টু ওয়েস্ট বেঙ্গল, এটা অনেকেরই ধারণা আছে, বিশেষ করে কিছু কলকাতার লোকের, সবাই নয় কিন্তু, কখনোই সবাই নয়, যাদের এক্সপোজার কম, সেরকম কলকাতার লোকজনের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে ক্যালকাটা ইজ ইকুয়াল টু ওয়েস্ট বেঙ্গল, এটাও কিন্তু ভয়াবহ ব্যাপারটা, কিন্তু তা নয়। ওয়েস্ট বেঙ্গল একটা বিরাট জায়গা, বাঙালি একটা বিরাট জাতি, অন্তত একটা ভারতীয় নামক জাতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই বাঙালি উপজাতি। তো সেটা শুধুমাত্র কলকাতার কেন হবে? রাঢ় অঞ্চলের নিজস্ব সংস্কৃতি আছে, উত্তরবঙ্গের নিজস্ব সংস্কৃতি রয়েছে, এমনকি কলকাতা যেগুলো না ঠিক কলকাতা আবার না ঠিক বাইরের জেলা, যেমন মানে বলতে চাইছি যে এগুলো 24 পরগনাগুলোর কথা, এগুলো কলকাতা হয়েও কলকাতা নয়, অথবা কলকাতা না হয়েও কলকাতা, দুটোই বলা যায়। তো তাদেরও কিন্তু কিছু স্বকীয়তা রয়েছে, কিছু স্বতন্ত্রতা রয়েছে, মানে স্বাতন্ত্র্য রয়েছে সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ভাষা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে। তো এই যে বিবিধ, এই বিবিধের কথা বলতে গেলে তো অবিভক্ত বাংলার কথা আসে, যেটা দুর্ভাগ্যবশত আমরা হারিয়েছি। একটা প্রতিবেশী রাষ্ট্র তৈরি হয়েছে, আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, যেটা একটা আমাদের ভারতবর্ষেরই একটা জায়গা ছিল, সেটা
চলে গেছে আমাদের হাত থেকে বেরিয়ে, এবং এখন সেটা একটা রীতিমতো খোঁড়া মৌলবাদী রাষ্ট্র হওয়ার পথে চলেছে। তো যাই হোক, অতীতে যেটা ছিল মানে অবিভক্ত বাংলা, সেই অবিভক্ত বাংলার যেটা উত্তর দিক অর্থাৎ বরেন্দ্রভূমি, সেটারও একটা নিজস্ব সংস্কৃতি, যেটার সঙ্গে আবার পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চলগুলোর সংস্কৃতি মেলে না। তো এই সমস্ত কিছু নিয়েই তো বাঙালি একটা খুব রিচ একটা জাতি, মানে বৃহৎ ভারত জাতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমি উপজাতি শব্দটা ব্যবহার করলাম, ট্রাইব অর্থে করিনি। তো সেটাকে এরকমভাবে করে দেওয়া যায় কি, মানে একদল বলছেন কলকাতাই বাংলা, আরেকজন বলছেন কলকাতা বাংলা বলে কিছু নেই, ওটা একটা স্রেফ আতলামির জায়গা মানে হচ্ছে সত্যিকারের বাংলা যদি খুঁজতে চাও ওটা মফস্বলে ইস্যু। তো এই দুটোই কি, মানে আমার তো মনে হয় যে এই দুটোই সমান বিপজ্জনক দুটো ধারণা, দুই চরম, দুটো এক্সট্রিম, এবং একটার মধ্যেও আমি কিন্তু যথেষ্ট যুক্তি ব্যক্তিগতভাবে খুঁজে পাই না। এবার কথাটা হচ্ছে, যে কারণে হঠাৎ করে আজকে এত বিষয় থাকতে এই বিষয়টা উঠে এলো আমার মাথাতে, এই বিষয়টা কেন এলো এত কিছু থাকতে, সেটা হচ্ছে ধরুন এই গতকালকেরই কথা, এক ফেসবুকে একটা পোস্ট দেখলাম, পোস্টদাতার নামটাই মতো মনে পড়ছে না। তো সেখানে বক্তব্যটা অনেকটা এরকম যে এই মুড়ি নামক বস্তুটি, এই পাফড রাইস, এই মুড়ি নামক বস্তুটির মাহাত্ম্য, মানে মুড়ি কত ভালো, মুড়ি খাওয়াটা কত উপভোগ্য, কত উপাদেয় খাওয়ার একটা মুড়ি কতভাবে খাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, বেশ লাগছিল করতে। হঠাৎ ওখানে কথা নেই বার্তা নেই কলকাতার লোক চলে এলো অপ্রাসঙ্গিকভাবে। কলকাতার লোক নাকি মুড়ি খাওয়াকে নিচু চোখে দেখে। আবার একটা জায়গায় এটাও অ্যাকনোলেজ করা হলো যে না, কলকাতার লোক নিজেরাও মুড়ি খায়, কিন্তু তারা অন্যভাবে মুড়ি খায়, এবং সেই কথাটার মধ্যে ইঙ্গিতটাও ছিল যে কলকাতার লোকজন যেভাবে মুড়ি খায় সেটা প্রপার মুড়ি খাওয়া নয়, ওইভাবে, মানে যারা সত্যিকারের মুড়ি জিনিসটার সমজদার তারা ওইভাবে মুড়ি খায় না। তো তারপরে ধীরে 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 ওটা একটা মানে রীতিমতো জ্বালাময়ী একখানা পোস্টে পরিণত হলো, যেটা মুড়ির এন্ডোর্সমেন্ট নাকি কলকাতাকে গালাগালি, আমি ঠিক মানে শেষ দিক খুব কনফিউজ হয়ে গেলাম। তো ওইখানে আমার মনে হয় যে মুড়ির গুণগান গাইতে গিয়ে হয়তো কলকাতাকে গালাগাল না করেও সেটা গাওয়া যেত, মানে দিস ইজ মাই ভেরি পয়েন্ট, এটাই আমি বারবার করে বলতে চাইছি। ওইখানে মুড়ি জিনিসটা কত ভালো হয়, মুড়ি তো আমিও খাই, অবশ্যই খাই, দিব্যি লাগে, মাঝে মধ্যেই খাই। তো এবং এটাকে কোনোভাবে ছোটো করার কোনো জায়গাই নেই। এখন ধরুন কলকাতার যে লোকটা অলিভাবে বসে খায়, বা যে লোকটা ফ্লুরিজে ব্রেকফাস্ট করে, ইংলিশ ব্রেকফাস্ট, সে লোকটা কি বাড়িতে কখনো মুড়ি খায়নি, বা কোনো একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে মুড়ি আর বেগুনি খায়নি? আমি তো দুটোই করেছি, কোনোটাতে তো কোনো অসুবিধা হয়নি, কোনোটাকেই পরের জিনিস বলে কিছু মনে হয় না। তো এবার আমি যেটা বলছিলাম, ব্যাপারটা শুরু হলো মুড়ি দিয়ে, তারপরে জানা গেল যে মুড়ির আসল সমস্যা হচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, কলকাতা নয়। তারপরে আমরা শুনলাম যে কলকাতা মুড়ি সম্পর্কে একটা নাকশিট কোনো একটা অ্যাটিটিউড কলকাতা চিরকালই রয়েছে। তারপরে শুনলাম না, কলকাতার লোকজন যে মুড়ি খায় না তা নয়, কিন্তু তাদের যে খাওয়ার ধরনটা ওটা ঠিক, ওটা মুড়ি খাওয়ার প্রপার ওয়ে নয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, খুব বিনয়ের সঙ্গে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে এই মুড়ি খাওয়ার প্রপার যে প্রপার ওয়ে কোনটা, সেটা কে ঠিক করে দেবে? সেটা ঠিক করে দেওয়ার অথরিটি কে? আপনারা যদি বলেন যে কলকাতাটাই স্ট্যান্ডার্ড হবে, সেটা ভাষার ক্ষেত্রে হোক, পরিধানের ক্ষেত্রে হোক, অন্যান্য কোনো ক্ষেত্রে হোক, সেখানে কলকাতার স্ট্যান্ডার্ডটা ঠিক করে দেবে, এটা আপনি যদি না মানেন, আপনি যদি বলেন কলকাতা ঠিক করে দেওয়ার কে, কলকাতাকে এই অথরিটিটা কে দিয়েছে, তাহলে উল্টে কলকাতাও কি প্রশ্ন করতে পারে না যে মুড়ি কেমনভাবে আমি খাবো সেটা বেঁধে দেওয়ার মফস্বলকে? ঠান্ডা মাথার ব্যাপারটা ভেবে দেখুন, আবেগ ছাড়া, মানে আলোচনাতে আবেগ খুব সাংঘাতিক বিপজ্জনক জিনিস, আবেগ তুলে সরিয়ে দেন। এবার যে মফস্বল যদি এই প্রশ্নটা করলে, আমি রিপিট করছি যে কলকাতা বাবা ঠিক করে দেওয়ার কে, কোনটা স্ট্যান্ডার্ড হবে বাঙালির, কলকাতা কি? তো এই যে মানে যেটাকে ইংরেজিতে বলা হয়েছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে একটা
একটা কেন্দ্রাভিক, একটা কেন্দ্রাতিক, একটা বাইরে বেরিয়ে যেতে চায়। তো সেই ফোর্সটার প্রাবল্য বোঝাই যাচ্ছে এর মধ্যে, যে কলকাতার সেন্টার থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ধরে রাখতে পারছে না, ভালো কথা। ওই সেন্টার ধরে রাখতে পারছে না এবং থিংস ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাচ্ছে, এই ধারণাটার মধ্যে অনেকে একটা বিশাল খুব মহৎ কিছু একটা খুঁজে পান। আমি ব্যক্তিগতভাবে পাই না, কারণ আমার মনে হয় যে এই জিনিসটা হচ্ছে নৈরাজ্যকে আমন্ত্রণ জানানো, একটা সেন্টার তো থাকতেই হবে না। এনিওয়ে, কিন্তু হ্যাঁ, যদি বলি এই কথাটা পুরো কাট শোনাবে, এটার মধ্যে কোনো রোম্যান্টিকতা নেই। কাজে যারা রোম্যান্টিক তারা এইটা ভাবতে ভালোবাসেন, তাদেরকে এই জিনিসটা বোধহয় একটা এক্সট্রা অ্যাড্রিনালিনের রাশ দেয় শরীরে, যে থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড। কী আনন্দের কথা যে মাঝখানে যে নিয়ন্ত্রণী শক্তিটা ছিল, নিয়ন্ত্রক শক্তি যেটা ছিল, সেটা কাজ করতে পারছে না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে লাট হয়ে যাচ্ছে। এই ওরাই নৈরাজ্যের মধ্যে একটা অদ্ভুত রোম্যান্টিক কিছু দেখতে পান, যেটা আমি পাই না। এনিওয়ে, তো মানে জঙ্গলের রাজত্ব হয়ে যাবে না তাহলে। যাই হোক, তো কথাটা হচ্ছে যে তো যদি মার্জিন সেন্টারকে চ্যালেঞ্জ করে যে তুমি আমাকে ঠিক করে দেওয়ার কে, তাহলে সেন্টারও তো মার্জিনকে চ্যালেঞ্জ করতে পারে একইভাবে, যে তুমি আমাকে ঠিক করে দেওয়ার কে। এবার ওরা বলছেন যে মুড়ি খাওয়ার রাস্তাটা হচ্ছে মানে চপজবে করে হয় তেল, নালে ওর মধ্যে চপ, ঘুগনি ইত্যাদি মিশিয়ে, ওটা আমি দেখেছি। আমি তো দীর্ঘকাল রাঢ় অঞ্চলে ছিলাম, টানা 10 বছর ছিলাম ওখানে। তো ওখানে দেখেছি লোকজন, ওখানকার মানুষজন, স্থানীয় মানুষজন কীভাবে মুড়ি খেতে ওরা ভালোবাসেন। সে ওই চপ সাথে নিয়ে, সাথে চপটা ওর মধ্যে মেখে অথবা মুড়ি ওর মধ্যে মেখে, তার মধ্যে একটু ঘুগনি দিয়ে, তারপরে আবার সেটাকে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে আবার জল ঢেলে, তাহলে একটা যে জিনিসটা তৈরি হয়, ওটা ওরা খেতে খুব ভালোবাসে। তো এটাকে নিচু করার কিছুই নেই, এটা ওদের নিজস্ব খাদ্যাভ্যাস, ওরা এটা খেয়ে আনন্দ পায়। তো এবার সবাই তো নাও পেতে পারে। এবার যে লোকটা ওইভাবে মুড়ি খেয়ে আনন্দ পাচ্ছে না, যে লোকটা ধরুন কলকাতার তরিকাতে মুড়ি খেয়েছিল কালো অভ্যস্ত, আমি কলকাতার থেকে অনেক দূরে মানুষ হয়েছি, কিন্তু আমিও তো ওই কলকাতার লোকজন যেভাবে খায় বলে শুনেছি, আমিও তো ওইভাবেই খেয়ে বড় হয়েছি মুড়িটা। অর্থাৎ এক হাতে মুড়ির ঠোঙাটা থাকবে, এক হাতে একটা সিঙ্গাড়া বা ওই তেলে ভাজাটা কিছু থাকবে, সেটা এক কামড় দেবো, একটু মুড়ি মুখে ঢোকো, আবার এক কামড় দেবো, একটু মুড়ি মুখে দেবো। আমি তো এইভাবেই খেয়ে সব ছিল। আমি ওই মুড়ি মেখে তোকে জল দিয়ে ওই মন্ড বানানোটা আমি পারবো না, কেন আমার অভ্যেস নেই, নিচু করছি না, তো আমি পারবো না। তো পোস্টে স্পষ্ট বলে দেওয়া হলো যে ওইটাই নাকি মুড়ি খাওয়ার রাস্তা, ওই জল টল দিয়ে সব কিছু মেখে দেখে। তা এটা কেন বলবেন বলতে, এটা কেন বলবেন? ওরাই বা কেমন করে ঠিক করে দেবেন যে মুড়ি খাওয়ার রাস্তাটা কোনটা? তো দক্ষিণবঙ্গ তো কোনো আলাদা রাষ্ট্র নয় যে মুড়িটা সেখানকার জাতীয় খাদ্য, অতএব সেই ব্যাপারে দক্ষিণবঙ্গ যেটা বলবেন সেটাই শেষ কথা, তা তো নয়। তাহলে দক্ষিণবঙ্গ, আমি আবার অপ্রিয় প্রশ্নটা তুলছি, হয়তো অনেকের খুব অপ্রিয় মনে হয় প্রশ্নটাকে। দক্ষিণবঙ্গ যদি প্রশ্নটা তুলতে পারে যে হে কলকাতা তুমি কে, হে আমি কী করবো না করবো ঠিক করে দেওয়ার, তাহলে কলকাতাও একইভাবে কেন এই প্রশ্নটা করতে পারবে না? এটা হচ্ছে আমার খুব বিনীত প্রশ্ন। তো তারপর দেখলাম আমি সেটা হচ্ছে যে ওই কমেন্ট সেকশনে, ফেসবুকে যদিও সাধারণত সেটাই হয়, ওখানে আলোচনার ক্ষেত্রে মোটামুটি যখন আলোচনা শুরু হয় কোনো পোস্টের কমেন্ট সেকশানে, সেখানে প্রতি 5 জনের মধ্যে 4 জনই কিন্তু আবেগ থেকে কথা বলেন, যুক্তি ওখানে খুব কমই থাকে। তো মানে বলছি যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের আলোচনায় সাধারণত দেখবেন যুক্তির চাইতে আবেগটা অনেক বেশি প্রাবল্য পাচ্ছে। তো সেটা থেকে এই যেই পোস্টের কথা আমি বলছি সেটাও কোনো মানে ব্যতিক্রম ছিল না। তো এবার আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেখানে সেই পোস্টগুলো দেখলাম, কিছুক্ষণের মধ্যেই ওই শুরু হয়ে গেল ব্যাপারটা, যেটা হওয়ার ছিল আর কি। মানে মফস্বলের বহু মানুষ, মানে জেলা শহরগুলোর বহু মানুষ এসে, আমার জেলা শহরেরও আছেন, জেলার বিভিন্ন গ্রামেরও মানুষ একজন আছেন, তারা এসে একেবারে কলকাতার মুন্ডপাত করতে থাকলেন ওখানে। মানে সে কি অসম্ভব এনার্জি এনথুসিয়াজম নিয়ে কলকাতার মুন্ডপাত করতে লাগলেন। আর সেইখানে আবার কলকাতাবাসীরা সেটা প্রতিক্রিয়া হিসেবে তারাও যেগুলো বলা শুরু করলেন, সেগুলো খুব একটা ভালো কথা নয়। তো অবশ্য দু একজন লোককে তার মধ্যেই দেখলাম যে তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করছেন, ব্যাপারটাকে ঠিক কথাটা বলবার চেষ্টা করছেন, যে না ওরকম কোনো ব্যাপার নয়, দু একটা কলকাতাবাসীকে দেখে সমস্ত কলকাতাবাসীকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণটা না করাই ভালো। ঠিক যেমন কোনো একজন মফস্বলের মানুষের কোনো কিছু খারাপ দেখে গোটা মফস্বল সম্পর্কে কোনো একটা সিদ্ধান্তে আসাটা খুব নাইভ, খুব চাইল্ডিশ হয়ে যায়, জুভেনাইল হয়ে যায়।
সেরকমভাবেই কলকাতারও দু একটা লোককে দেখে গোটা কলকাতা সম্পর্কে একটা সিদ্ধান্তে আসাটা ওই অনেকটা আগেকার দিনে যেমন আমরা স্টেরিওটাইপ তৈরি করতাম, মানে ইটালিয়ান মানে মাফিয়া ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা 19 শতকেও যদি সেটা করি তো ব্যাপারটা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে না? তো এবার কথা হচ্ছে যে গ্রাম্যতা আর শহুরেপনা এই দুটো যদি বলি আমি, মানে কোনটা আরবানিটি কোনটা রাস্টিসিটি, এই দুটোকে আলোচনা করতে গেলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই গ্রাম্যতা অবশ্যই সব কথাটাতে একটা নেগেটিভ কনোটেশন আছে, আর শহুরেপনা এই দুটোর মধ্যে মানে এই দুটো যতটা না এটা নিয়ে চিন্তিত যে মানে এটা যতটা না যোগ কে কোথায় থাকে সেটার সঙ্গে, তার চাইতে অনেক বেশি যোগ হচ্ছে মানে এটা একটা এক ধরনের মানসিকতা। গ্রাম্যতা এক ধরনের মানসিকতা, যে গ্রাম্যতাকে গালাগাল করা হয় সাধারণত সেটা একটা মানসিকতা। সেটা কিন্তু মানে একটা মানুষ গ্রামে থাকে বলে তাকে গালাগাল করা হচ্ছে তা না, কিছু মানসিকতাকে গ্রাম্যতা বলা হয়। যেমন ধরুন এটা কি শহরে নেই? আছে, স্তর আছে। একটা লোক শহরে থেকেও প্রচণ্ড গ্রাম্য হতে পারে, আবার একটা লোক আজীবন গ্রামে বা খুব ছোটো শহরের থেকেও খুব শহুরে হতে পারে। তবে কী বলতে চাইছি যে এই কতগুলো জিনিস আছে সেগুলোকে আমরা মানে সাধারণভাবে আশা করি যে একটু পরিশীলিত মানুষের মধ্যে যেগুলো থাকবে না। যেমন ধরুন যেখানে আমার আস্তে কথা বললেও হয়ে যায় সেইখানে হাই হাই করে চিৎকার করে কথা বলা, এটা গ্রাম্যতা। তো নিজেকে নিয়ে চিন্তা না করে পাশের বাড়িতে কী কী করছে, কখন পাশের বাড়ির মেয়েটা কেন রাত্রি 11টায় রোজ বাড়ি ফেরে এবং সঙ্গে কেন একদিন একটা ছেলে থাকে, যখন আমার কাছে এই চিন্তাটা নিজের বাড়ির কোনো চিন্তার চাইতেও বেশি বড় চিন্তা হয়ে দাঁড়ায় এবং আমি এবার নিজের কাজ ফেলে পর্যন্ত সেটা দেখতে গিয়ে ঝুঁকি মারি, এটা গ্রাম্যতা। তো এবং এটা এখন রিয়েল ওয়ার্ল্ড থেকে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও দেখতে পাবেন। যেমন গতকালই একটা পোস্ট দেখলাম যে বেশ কিছু সিরিয়ালের কিছু মানে বাংলা সিরিয়ালের পুরুষ অভিনেতা তাদের নিয়ে একটা পোস্ট হয়েছে যে এদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন। সেই কমন জিনিসটা কি? কমন হচ্ছে এরা প্রত্যেকে যে এদের প্রত্যেকেরই একাধিক বিবাহ এবং শেষ বিবাহটা যে এরা করেছেন এদের প্রত্যেকের ক্ষেত্রেই তাদের এই নতুন যে স্ত্রী তিনি আর কি স্বামীর চাইতে বয়সে অনেকটাই ছোট, মানে 19-20 বছরের ছোটও আছে। তো আমরা তো যারা খবর রাখি তারা জানি 19-20 কেন 30-35ও হয়, এরকম বিস্তর উদাহরণ আছে। এনিওয়ে পয়েন্টটা সেটা না, পয়েন্টটা হচ্ছে যে পোস্টার উদ্দেশ্যটা কি। পোস্টারতে দিয়ে হলো যে যে সমস্ত পুরুষ মেয়ের বয়সী মেয়ে নিয়ে খুশি ইত্যাদি করে একটা পোস্ট, মানে বোঝাই যাচ্ছে যে এখানে মানে উদ্দেশ্যটা পুরোটা শুভ নয়। সেটা হচ্ছে এই লোকগুলোকে নিয়ে ইয়ার্কি মারা, মানে নিজেরাই নিজেদেরকে সমাজের অভিভাবক ঘোষণা করে ঠিক করে দেওয়া যে ওদের এটা উচিত হয়নি, কেন করছেন ইত্যাদি ইত্যাদি। এটা গ্রাম্যতা। কেননা ওই লোকগুলো কি করবে সেটা ঠিক করবার দায়িত্ব বা ক্ষমতা কোনোটাই তো আপনাদেরকে কেউ দেয়নি। ওরা আপনাদের পয়সাতে খায় না, পড়ে না। এবং এমনও যদি হতো যে নতুন এই বিয়েগুলো করার পরে তারা বলেছে যে এই আমার নতুন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবার অধিকার থাকতো, কেননা আপনারা টাকা দিচ্ছেন, আপনারা কথা বলবেনি। তো যেখানে আপনাদের কোনো কিছুই নেই এখানটার মধ্যে, সেইখানে ওদেরকে সমালোচনা করা মানে ওদেরকে ঠিক করে দেওয়া আপনারা কে যে ওরা এত বয়সে এত ছোটো মেয়েদের সঙ্গে বিয়ে করেছেন কেন? মেয়েদেরকেও গালাগাল করছেন দেখলাম লোকে, ছেলেদেরকেও মানে পুরুষগুলোকেও গালাগাল করছেন, যাদেরকে বিয়ে করেছেন সেই নারীগুলোও গালাগাল করছেন। মেয়েদেরকে বলছে ধান্দাবাজ, তারা বিয়ে করেছে অত বয়স্ক মানুষকে কেন? যাতে তাড়াতাড়ি করে মরে যাবে, সম্পত্তিটা করতেই হবে, বড় লোক হয়ে যাবে। পুরুষ মানুষগুলো সম্পর্কে বলছে যে এদের কোনো রুচি নেই, নাহলে এত বয়সে কম মেয়েকে কেন বিয়ে করে, এরা বোকাও বটে, কেন বুঝতে পারছে না যে এরা এদেরকে ভালোবেসে বিয়ে করেনি, এদের টাকা পয়সাকে বিয়ে করেছে। আচ্ছা, এত দূর থেকে কোনো মানুষ সম্পর্কে এত কিছু সিদ্ধান্তে পৌঁছানো যায়? সে লোকটার সঙ্গে ব্যক্তিগত কোনো পরিচয় নেই, মানে সে লোকটার সঙ্গেও নেই, তার সহধর্মিনীর সঙ্গেও নেই, তো তারপরেও এরকম খুব মানে অবাঞ্ছিতভাবে সেই লোকটার সম্পর্কে আমি বিভিন্ন কনক্লুশনে চলে আসছি। তো এটাই খুব
স্বাস্থ্যকর কিছু। তো এই জিনিসগুলোকে আমরা গ্রাম্যতা বলে থাকি আর কি, সাধারণত এই জিনিসগুলোকে গ্রাম্যতা বলা হয়। তো তারপরে গ্রাম্যতা কিন্তু ঠিক সেটা নয় যেটা অনেকে ভাবতে পারে যে গ্রামের লোককে ছোটো করে গ্রাম্যতা বলা হচ্ছে। গ্রাম্য নট দ্যাট। কিছু কিছু বৈশিষ্ট্য আছে যাকে আমরা গ্রাম্যতা বলি, এবং সেগুলোকে মানুষ যখন ত্যাগ করতে পারে সে তখন প্রকৃত শহুরে হয়ে ওঠে। কিন্তু তার জন্য তার শহরেই বাস করবার দরকার নেই। শহর বলতে এখানে আমি বড়ো শহরের কথা বলছি, সেখানে না বাস করলেও চলবে যদি সেটা বাইরে থেকেই সেটা নিজের মধ্যে কালটিভেট করে থাকতে পারে, অথবা পরিবারের কল্যাণে এটা ছোটোবেলা থেকেই শিক্ষাটা লাভ করতে পারে যে কোথায় আমার লিমিট, কোথায় ওই লোকটার প্রাইভেট স্পেস শুরু হচ্ছে, আমি কতটা মাথা গলাবো কতটা গলাবো না, কোথায় আমার গণ্ডি। মানুষের প্রিভেসিকে সম্মান করতে শেখা, প্রিভেসি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটাই আমাদের লিটারেট সোসাইটিকে ও ওরাল সোসাইটি থেকে আলাদা করে। আমরা লিটারেট সোসাইটি, আমরা পড়াশোনা লিখতে পারি এমন একটা সোসাইটি। তো লিটারেট সোসাইটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রাইভেট আর পাবলিককে আলাদা করতে শেখা, এবং যে লোকটা এটা নিজে করতে জানে সে লোকটা কিন্তু অন্যের ব্যক্তিগত পরিসরকেও সম্মান করবে, এবং সেটা আইনত দণ্ডনীয় নয় এইসব মন্তব্য করা, অবশ্যই নয়, কিন্তু হ্যাঁ ময়লা রুচির পরিচয় তো অবশ্যই করা যায়। এটা পারলে একটা মানুষকে ভালো কথা বলুন, যখন মানুষটাকে আপনি চেনেন না এবং লোকটা ব্যক্তিগতভাবে আপনার কোনো পাকা ঘানে মুইও দেয়নি, তাহলে সে লোকটাকে অকারণ সমালোচনা করে আপনি কী পাচ্ছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় কতগুলো বিয়ে করলেন, কেন এগুলো করার আগে কেন আপনাকে এসে জিজ্ঞাসা করেননি যে কাকু এটা আমার করা ঠিক হচ্ছে? আপনি তখন হয়তো বলতেন যে না মা এগুলো একদম করো না, ভালো মেয়েরা সব করে না, তখন ভদ্র হয়ে গেলেন। তো এই দায়িত্ব, কর্তৃত্ব, ক্ষমতা যাই বলুন না কেন, আপনার এই গার্জিয়ানশিপ, সমাজের এই গার্জিয়ানশিপ আপনাকে কে দিয়েছে? কেউ দেয়নি তো। তো এই গায়ে মানে না আপনি বলুন, এই ব্যাপারটা হচ্ছে গ্রাম্যতা। রিফাইন্ড মানুষ, পরিশীলিত মানুষ সবার আগে একটা ব্যক্তিকে এবং তার স্বাধীনতাকে, তার স্বাতন্ত্র্যকে এন্ডোর্স করে, সম্মান করে। এটাই আমার বক্তব্য ছিল। তো দুটো ভাবনার খোরাক দিলাম, একটা হচ্ছে গ্রাম্যতা জিনিসটি কী, আর 2 নম্বর হচ্ছে রাজ্যের রাজধানী শহর বনাম জেলা শহর। তো এই দুটো ইস্যুতে আপনারা একটু ভাববেন। এই যে ব্যক্তি স্বাধীনতা, এই ব্যাপারটা নিয়ে আমার সামনের দিন আলোচনা করবার খুব ইচ্ছে রইল। এটা আমার মনে হয় যে এই বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনেক কিছু রয়েছে, যার মধ্যে এই পুরুষবাদ, নারীবাদ, আগে নারীবাদটা তারপর পুরুষবাদ, এগুলো পরে এসছে সিকুয়েন্সিয়ালি। তো নারীবাদ, পুরুষবাদ এগুলো অ্যাকচুয়ালি কী, আমি কোনটার সমর্থক, আপনারা কোনটার সমর্থক, এরকম একটা আলোচনা আমার করবার এখানে ইচ্ছে রয়েছে সামনে। তো আপনারা আজকের ভিডিওটা প্লিজ দেখুন, দেখে একটু জানান, অন্তত একটু কষ্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। অবশ্যই যা যা আপনাদের মনে হয় আমার ভিডিও সম্পর্কে, আমার বক্তব্য সম্পর্কে, যেটা ভালো মনে হলো লিখবেন, যেটা খারাপ মনে হলো লিখবেন, যেটা মেনে নিতে আপনারও খুব ইচ্ছে করছে লিখবেন, যেটা একেবারেই মেনে নিতে পারছেন না সেটাও লিখবেন। সমস্ত কিছু লিখুন, লিখে আমাকে জানান যে আমাকে বোঝান যে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন। সেক্ষেত্রে আমি পরের ভিডিওটা করে আবার করবার একটা ইচ্ছে আমার মধ্যে তৈরি হয়, উৎসাহ পাবো আর কি ভালো করে করবার জন্য। আর একমত হওয়ার দরকার নেই, লেটস এগ্রি টু ডিসএগ্রি। আমাদের তো এটাই তো বৈচিত্র্যটাই তো মানুষের জীবনকে সুন্দর করে তোলে। প্রতিটি দুটো মানুষ কখনো এক হতে পারে না, একই মায়ের দুটো সন্তান একরকম হয় না, যমজ দুটো ভাইও একরকম হয় না সবসময়, বা 2 যমজ বোন। তো এই যে প্লুরালিটি, এটা নিয়েই তো আমাদের মানব সভ্যতা, এবং এটাই এত সুন্দর করে তুলেছে মানুষের জীবনটাকে। তো আমার আসল কথা হচ্ছে চলুন ভাবি, ভাবতে ভাবতে নতুন নতুন ভাবনা পাবো, এবং তার থেকে হয়তো আমরা ধীরে ধীরে আরও নতুন নতুন পার্সপেক্টিভ পাবো, নতুন নতুন পয়েন্ট থেকে দেখতে পাবো গোটা ব্যাপারগুলো। তার ফলে আমাদের দৃষ্টিশক্তিও আরও স্বচ্ছ হবে, এবং আমাদের চিন্তা ভাবনা করবার ক্ষমতাটা আরও ধারালো হবে, এবং হয়তো আমরা আবেগবর্জিত হয়ে অবজেক্টিভ ক্রিটিসিজম যেটাকে বলে কোনো কিছু, সেটা ধীরে ধীরে করা শিখব। এবং মানুষ তো যতটা অবজেক্টিভ, যতটা একটা মানুষের অবজেক্টিভিটি যত বেশি তার দৃষ্টিতে, সেই লোকটাকে তো পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করে।
সেই আধুনিকতম মানুষটি। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। সামনের সপ্তাহে ঠিক এই সময় আমি আবার নিয়ে আসছি একটা ভিডিও। এবার ইস্যু হবে নারীবাদ, পুরুষবাদ।